মুরলির তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৫। রিভাইজ তারিখ ১৮ জানুয়ারি ২০০৪। মুরলির শিরোনাম, আপনি বিশ্ব কর্তৃপক্ষের প্রত্যক্ষ সন্তান। এই স্মৃতিকে বাঁচিয়ে রাখো এবং সমস্ত ক্ষমতাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করো। আজ সব সন্তান প্রেমের তরঙ্গে আচ্ছন্ন। পিতা ব্রহ্মার স্মৃতি সকলের হৃদয়ে বিশেষভাবে দৃশ্যমান। অমৃতবেলা থেকে অলৌকিক ভরণ পোষণের রত্ন উভয়ের হৃদয়ের স্মৃতির মালা বাপদাদার কাছে পৌঁছেছে। বাপদাদার স্মরণের ছবি সকলের হৃদয়ে দেখা যায় এবং সকল সন্তানের স্নেহময় স্মরণ পিতার হৃদয়ে বিরাজমান। সবার হৃদয়ে একটাই ভালোবাসা ভরা গান বাজছে, আমার বাবা। আর বাবার হৃদয়ে বাজছে একই গান, আমার মিষ্টি সন্তান। এই স্বজনপ্রিয় গান, এই সুন্দর গান, খুব সুন্দর। বাপদাদা তাদের প্রেমময় স্মরণের বিনিময়ে সর্বত্র বাচ্চাদের হৃদয় থেকে কোটি গুণ আশীর্বাদ করছেন। বাপদাদা দেখছেন এখন দেশ বিদেশের ছেলে মেয়েরা ভালোবাসার সাগরে ডুবে আছে। এই স্মৃতি দিবসটি সমস্ত শিশুদের ক্ষমতায়নের একটি বিশেষ দিন। আজ পিতা ব্রহ্মার সন্তানদের রাজ্যাভিষেকের দিন। পিতা ব্রহ্মা বিশ্বসেবার দায়িত্বে নিমিত্ত বাচ্চাদের মুকুট দিয়েছিলেন। নিজেই অজানা হয়ে সন্তানদের দেহের নিমিত্ত বানিয়ে স্মরণের তিলক দিয়েছিলেন। নিজেকে একজন অপ্রকাশিত দেবদূতের মতো আলোর মুকুট পরা। তিনি নিজে কর্বণহার হয়েছিলেন এবং বাচ্চাদের করণহার করেছিলেন। তাই এই দিনটিকে স্মৃতি দিবস এবং সমর্থী দিবস বলা হয়। শুধু স্মৃতি নয়, বাচ্চারা স্মৃতির পাশাপাশি সব ক্ষমতার আশীর্বাদ পেয়েছে। বাপদাদা সব বাচ্চাকে দেখছেন সব স্মৃতির মূর্ত প্রতীক হিসেবে। গুরু তার সর্বশক্তিমান রূপে দেখছেন। শক্তিশালী নয়, কিন্তু সর্বশক্তিমান। প্রতিটি সন্তানকে পিতার দ্বারা এই সমস্ত ক্ষমতা দান করা হয়েছে। তোমরা স্বর্গীয় জন্ম নেওয়ার সাথে সাথে বাপদাদা তোমাকে আশীর্বাদ দিয়েছেন, তুমি সর্বশক্তিমান হয়ে ওঠো। এটি প্রতিটি জন্মদিনের আশীর্বাদ। এই ক্ষমতাগুলোকে আশীর্বাদ হিসেবে ব্যবহার করো। প্রতিটি শিশুই ক্ষমতা পেয়েছে, কিন্তু সেগুলি ব্যবহার করার ক্ষেত্রে তারা সংখ্যাগত। তুমি সময় অনুযায়ী প্রতিটি শক্তির আশীর্বাদ আদেশ করতে পারো। তুমি যদি সময়ানুযায়ী যে কোনো শক্তিকে আদেশ করো, আশীর্বাদদাতার আশীর্বাদের স্মৃতির মূর্ত প্রতীক হয়, তবে প্রতিটি শক্তি অবশ্যই উপস্থিত থাকবে। এটা সম্ভব নয় যে তুমি একটি আদেশ দাও এবং ক্ষমতা সময়মতো কাজে আসে না। আশীর্বাদ পাওয়ার সচেতনতা এবং একজন কর্তা। কিন্তু গুরু পরাক্রমশালী গুরুর স্মরণের আসনে বসো। আসনে বসানো ছাড়া কোনো আদেশই বিবেচিত হয় না। বাচ্চারা যখন বলে, বাবা আমরা আপনাকে স্মরণ করি, আপনি উপস্থিত হন, স্যার উপস্থিত হন। হুজুর যখন উপস্থিত থাকতে পারেন তাহলে শক্তি কেন উপস্থিত হবে না? শুধুমাত্র আইনত মালিকানাধীন কর্তৃপক্ষ থেকে আদেশ। এই সমস্ত শক্তি সঙ্গমযুগের বিশেষ ঐশ্বরিক সম্পত্তি। সম্পত্তি কার জন্য? বাচ্চাদের জন্য সম্পত্তি আছে। তাই মেমোরির আসন থেকে কর্তৃত্বের সাথে আদেশ করো, কেন কঠোর পরিশ্রম করো, আদেশ করো। তুমি বিশ্ব অথরিটির প্রত্যক্ষ সন্তান, যে সচেতনতার নেশা সর্বদা ফুটে উঠুক। নিজেকে পরীক্ষা করো, তুমি কি স্বয়ংক্রিয়ভাবে মনে রাখবে যে তুমি বিশ্ব সর্বশক্তিমান কর্তৃপক্ষের উপর কর্তৃত্ব সহ একটি আত্মা? কি এটা কি কখনো কখনো বাস করে নাকি? বর্তমান সময়ে শুধু অধিকার আদায়ের জন্য মারামারি হয় এবং তোমরা সবাই জন্ম থেকেই ঐশ্বরিক অধিকার ও কর্তৃত্ব পেয়েছ। তাই নিজের অধিকারে শক্ত থাকো। নিজে শক্তিশালী হও এবং সমস্ত আত্মাকেও শক্তিশালী করো। এই সময়ে সমস্ত আত্মা শক্তির ভিখারি, অর্থাৎ তারা তোমার জড়চিত্রের সামনে ভিক্ষা করতে থাকে। তাই বাবা বলেন, হে শক্তিমান আত্মা, সকল আত্মাকে শক্তি দাও, শক্তি দাও। এর জন্য প্রত্যেক সন্তানের একটাই কথার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, যেটা বাপদাদাও ইঙ্গিত করেছেন। ফলে বাপদাদা দেখলেন অধিকাংশ সন্তানের চিন্তা ও সময় নষ্ট হচ্ছে। উদাহরণস্বরূপ, যদি বৈদ্যুতিক সংযোগটি সামান্য আলগা হয়ে যায় বা ফুটো হয়ে যায় তবে আলো ঠিকমতো নাও আসতে পারে। তাই এই অপব্যয় ফুটো শক্তিশালী রাষ্ট্রকে স্থায়ী স্মৃতিতে পরিণত হতে দেয় না।
তাই বর্জ্যকে সর্বোৎকৃষ্টে পরিবর্তন করো। একটি সঞ্চয় প্রকল্প তৈরি করো। শতকরা হার বের করো, সারাদিনে কতটা নষ্ট হল, কতটা সেরা হল। যদি বলি 40% বর্জ্য, 20% বর্জ্য, তাহলে সংরক্ষণ করো। ভাববে না যে সামান্যই অপচয় হয়, বাকিটা সারাদিন ভালো থাকে। কিন্তু নষ্ট করার এই অভ্যাস, দীর্ঘদিনের অভ্যাস, শেষ মুহূর্তে নিজেকে প্রতারিত করতে পারে। তোমাকে নাম্বার জ্ঞানী করবে, তোমাকে নাম্বার 1 হতে দেবে না। ঠিক যেমন পিতা ব্রহ্মা প্রথম দিকে তাঁর চেকিংয়ের কারণে প্রতি রাতে দরবার করতেন। কার আদালত? তিনি সন্তানদের নয়, নিজের কর্মেন্দ্রিয়দের প্রতি প্রশ্রয় দিয়েছেন। আদেশ মানলেন, আরে মুখ্যমন্ত্রী, এটা তোমার ভালো আচরণ নয়, আদেশ পালন করো। ওহে সংস্কার, আদেশ পালন করো। কেন ঘটল উত্থান পতন? কারণ বলো, সমাধান করো। অফিসিয়াল আদালত প্রতিদিন অনুষ্ঠিত হয়। প্রতিদিন এভাবেই ধরো তোমার স্বরাজ্য দরবার। বাপদাদার সঙ্গে অনেক বাচ্চারই মধুর হৃদয়ের কথা হয়। একটি ব্যক্তিগত কথোপকথন আছে, আমাকে বলো। তারা বলে, তোমার ভবিষ্যতের ছবি বলো, আমরা কি হব। যেমন আদি রত্নরা মনে রাখবে যে সমস্ত বাচ্চারা জগৎ অম্বা মায়ের কাছে তাদের ছবি চেয়েছিল, আমরা কেমন আছি, দয়া করে আমাদের একটি ছবি দিন। তাই আত্মা খোঁজার সময় মানুষ বাপদাদার কাছে ছবিও চায়। তোমরা সবাই নিশ্চয়ই অনুভব করছো যে আমরাও ছবি পেলে ভালো হবে। কিন্তু বাপদাদা বলেন, বাপদাদা প্রত্যেক বাচ্চাকে একটা অদ্ভুত আয়না দিয়েছেন। সেটা কোন আয়না? বর্তমানে তুমি একজন স্বরাজ্য অধিকারী, তাই না? হ্যাঁ। তুমি একটি স্বশাসিত ব্যক্তি। যদি হ্যাঁ, তাহলে তোমার হাত বাড়াও। স্বশাসন, তুমি কি অধিকারী? ভালো, কেউ কেউ উঠছে না। এটা কি একটু ভালো? তোমরা সবাই স্বরাজ্য অধিকারী, অভিনন্দন। তাই স্বরাজ্য অধিকারের চার্টটি তোমার ভবিষ্যৎ অবস্থানের আকার দেখানোর জন্য একটি আয়না। প্রত্যেকেরই এই আয়না আছে, তাই না? এটা কি পরিষ্কার? এমন কোনো কালো দাগ নেই, তাই না? ঠিক আছে, কালো দাগ থাকবে না, তবে কখনো কখনো গরম জলের মতো এটি আয়নায় কুয়াশার মতো দেখা যায়। উদাহরণস্বরূপ, যখন কুয়াশা থাকে তখন আয়নায় এমন কিছু ঘটে যা আয়নাকে স্পষ্টভাবে দেখায় না। স্নান করার সময় সবাই এটি অনুভব করবে। সুতরাং কর্মেন্দ্রিয়গুলির মধ্যে একটি যদি এখনও তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে না থাকে, তবে এটি নিয়ন্ত্রণে থাকে, তবে কখনো কখনো তা হয় না। যদি বিশ্বাস করা হয় যে কোনো কর্মের অঙ্গ, তা চোখই হোক, মুখ হোক, কান হোক, পা হোক, কখনো কখনো পাও খারাপ সঙ্গের দিকে চলে যায়। তাই বলে পাও নিয়ন্ত্রণে ছিল না, তাই না? সংগঠনে বসবে, রামায়ণ ও ভাগবতের ভুল গল্প শুনবে, শুলতি করবে না। তাই ইচ্ছা, সময় ইত্যাদি সহ কোন শারীরিক অঙ্গ যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে এই থেকে পরীক্ষা করে দেখো যদি স্বরাজ্যে কোনো নিয়ন্ত্রক শক্তি না থাকে, তবে বিশ্বরাজ্যে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? তাহলে কিভাবে একজন রাজা হবে? সেখানে সবকিছুই নির্ভুল। নিয়ন্ত্রণ ক্ষমতা, শাসন ক্ষমতা, সবকিছুই আপনা আপনিই সঙ্গমযুগে করা প্রচেষ্টার প্রতিদান। তাহলে সঙ্গম যুগে অর্থাৎ বর্তমান সময়ে যদি নিয়ন্ত্রক শক্তি, শাসন ক্ষমতা কম হয়, তবে প্রচেষ্টা কম হলে পুরস্কার কি হবে? তুমি গণনায় স্মার্ট, তাই না? তাই এই আয়নায় নিজের মুখ দেখো, নিজের চেহারা দেখো। এটা রাজার কাছে আসে, রাজপরিবারে আসে, রাজকীয় প্রজাদের জন্য আসে, সাধারণ মানুষের কাছে আসে, এটা কোন রূপে আসে? তাহলে কি ছবি পেলে? এই ছবি থেকে চেক করো, প্রতিদিন পরীক্ষা করো, কারণ দীর্ঘমেয়াদী প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য রাজ্যের সৌভাগ্য অর্জিত হয়। তুমি যদি মনে করো যে শেষ সময়ে সীমাহীন ত্যাগ হবে, কিন্তু যখন শেষ সময় আসবে তখন কি দীর্ঘ সময় হবে না অল্প সময়ের জন্য? অনেকদিন বলা হবে না, তাই না? সুতরাং পুরো 21 জন্মের জন্য একজন রাষ্ট্রীয় কর্মকর্তা হয়ে ওঠো। এমনকি তুমি সিংহাসনে না বসলেও তুমি একজন রাষ্ট্র কর্মকর্তা হও।
এটি একটি দীর্ঘমেয়াদী সংযোগ বা প্রচেষ্টা, দীর্ঘমেয়াদী পুরস্কার, তাই অসতর্ক হবে না। ধ্বংসের তারিখ এখনও নির্ধারিত হয়নি, আমরাও জানি না। এটা 8 বছর, 10 বছর হবে, আমি জানি না। তাই আগামী সময় হবে না। পৃথিবীর শেষের কথা ভাবার আগে ভাবো তোমার জন্মের শেষ তারিখ। তোমার একটা নির্দিষ্ট তারিখ আছে, কে জানে এই তারিখে আমার মৃত্যু হবে কি? কার কাছে আছে? এটা না, তাই না? পৃথিবী শেষ হতে বাধ্য, সময়মতো ঘটবে, কিন্তু আগে নিজের শেষের কথা ভেবে জগদম্বের স্লোগানটা মনে পড়ে। কি ছিল স্লোগান? প্রতিটি মুহূর্তকে নিজের শেষ মুহূর্ত হিসাবে বিবেচনা করো। এটা হঠাৎ ঘটতে হবে। তারিখ প্রকাশ করা হবে না, না পৃথিবীর, না তোমার শেষ মুহূর্তের। সবকিছুই আকস্মিক খেলা, তাই তোমার দরবার ধারণ করো হে রাজা, তুমি স্বশাসিত, তোমার দরবার ধরো। ক্রমানুসারে খেলো, কারণ এটি ভবিষ্যতের কথা গাওয়া হয়। আইন শৃঙ্খলা থাকবে, এটি স্বয়ংক্রিয়ভাবে ঘটবে। প্রেম এবং আইনের মধ্যে ভারসাম্য থাকবে, এটা স্বাভাবিক হবে। রাজা কোনো আইন পাশ করবেন না যে এটি আইন, যেমন তারা আজকাল আইন তৈরি করে চলেছে। আজকাল পুলিশও আইন হাতে নেয়। তবে প্রাকৃতিক প্রেম এবং আইনের মধ্যে ভারসাম্য থাকবে। তাই এখন সর্বশক্তিমান কর্তৃপক্ষের আসনে স্থির থাকো। তাই এই সমস্ত কর্মেন্দ্রিয়, ক্ষমতা, গুণ সবই তোমার সামনে মাথা নত করবে, মহাশয়। ঠকাবে না। হ্যাঁ, বর্তমান। তাহলে এখন কি করবে? দ্বিতীয় স্মৃতি দিবসে তুমি কোন অনুষ্ঠান উদযাপন করবে? প্রতিটি জোনে এই উদযাপন, অনেক সংবর্ধনা অনুষ্ঠানও পালিত হয়েছিল। এখন সর্বদা প্রতিটি রেজলিউশন এবং সময়ের সাফল্য উদযাপন করো। এই ঘটনা উদযাপন, বর্জ্য দূর হয়, কারণ তুমি সাফল্যের মূর্ত প্রতীক হয়ে উঠলে, আত্মারা সাফল্য এবং পূর্ণতা অর্জন করবে। হতাশা থেকে চারিদিকে ভালো আশার আলো জ্বলবে। কোনো সাফল্য থাকলেই তো প্রদীপ জ্বালানো হয়, তাই না? এখন পৃথিবীতে আশার প্রদীপ জ্বালাও। প্রতিটি আত্মার ভিতরে কিছু না কিছু হতাশা থাকে, হতাশার কারণে তারা অস্থির এবং টেনশনে থাকে। তাই ওহে অবিনশ্বর প্রদীপ, এখন আশার প্রদীপের দীপাবলি উদযাপন করো। আগে নিজেকে, তারপর সব। শুনেছ? তবে বাপদাদা বাচ্চাদের আদর দেখে খুশি। স্নেহের বিষয়ে শতাংশ ভালো। এত পরিশ্রম কেন এখানে পৌঁছানোর জন্য? কে এনেছে? ট্রেন, প্লেন নাকি প্রেম নিয়ে এসেছে? ভালোবাসার টানে তুমি এসেছ। তাই তুমি প্রেমের কাছাকাছি। এখন তুমি সর্বশক্তিমান কর্তৃত্বে গুরু। তুমি যদি এতে পাশ করো তবে এই প্রকৃতি, এই মায়া, এই সংস্কার, সব তোমার দাসী হয়ে যাবে। প্রতি মুহূর্তে অপেক্ষা করবে, ব্যাস, তোমার আদেশ কি? পিতা ব্রহ্মাও গুরু হয়ে এমন সূক্ষ্ম প্রচেষ্টা করেছিলেন যে, তুমি জানতে পারলে কিভাবে তিনি সম্পূর্ণ হলেন। পাখিটা উড়ে গেল, খাঁচা খুলে গেল। জগতের হিসাবনিকাশের খাঁচা খুলে গেল, পাখি উড়ে গেল। এই মুহূর্তে ব্রহ্মা বাবাও বাচ্চাদের খুব যত্ন ও ভালোবাসা দিয়ে ডাকছেন, তাড়াতাড়ি আসুন, এখন আসো, এখন আসো। তাই তোমার ডানা আছে, তাই না? শুধু 1 সেকেন্ডের জন্য নিজের হৃদয়ে এটি ড্রিল করো, এখনই এটি করো। সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে এই ড্রিলটি করো। হে বাবা, মিষ্টি বাবা, প্রিয় বাবা, আমরা কি অব্যক্ত রূপে আপনার মতো হয়ে উঠব? আচ্ছা, সর্বত্র স্নেহময় ও শক্তিশালী বাচ্চাদের প্রতি, সর্বত্র সসার্বভৌম এবং বিশ্বরাজ্যের বাচ্চাদের প্রতি, সর্বশক্তিমান কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত ঐকান্তিক প্রচেষ্টাকারী বাচ্চাদের প্রতি, বিশ্বরাজ্যের কর্তৃত্বকারী বাচ্চাদের প্রতি, যারা সর্বদা কর্তা হয় এবং প্রকৃতির আদেশ, সংস্কার, ক্ষমতা এবং গুণাবলী দেয়, যারা দেশ বিদেশের প্রতিটি সন্তানের কাছে এবং সন্তানের কাছে পূর্ণতা আনে। এই দেশ এবং বিদেশের প্রতিটি কোণে একটি খুব আনন্দের দিন। বাপদাদার কাছ থেকে ভালোবাসা এবং স্মরণ সুমন। বাপদাদা এই মুহূর্তে কাকে বিশেষভাবে স্মরণ করছেন? জানকী দাদি একটি বিশেষ বার্তা পাঠিয়েছিল যে,
আমি অবশ্যই সভায় উপস্থিত হব। তাই প্রতিটি দেশের প্রতিটি সন্তানের প্রতি ভালোবাসা এবং স্মরণ, তা সে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়া বা সমগ্র ভারতই হোক না কেন, তাদের নাম এবং বিশেষত্ব সহ। তুমি আমার সামনে ভালোবাসা আর স্মরণ পাচ্ছ, তাই না? আচ্ছা, আজ মধুবনবাসীর কথাও মনে পড়ল। তারা সামনে বসে আছে, তাই না? মধুবনবাসী, হাত তোলো। মধুবনের সকল ভুজ। মধুবনের লোকেরা সূক্ষ্মভাবে ত্যাগের বিশেষ সৌভাগ্য লাভ করে, কারণ তারা পাণ্ডববনে, মধুবনে, শান্তিবনে বাস করে, কিন্তু যাদের সাথে দেখা হয় তারা সুযোগ পায়, মধুবন সাক্ষী হয়ে দেখতে থাকে। তবে মধুবনের মানুষদের মনে মনে সব সময়ই স্মরণ করি। এখন মধুবন থেকে বর্জ্যের সমস্ত চিহ্ন মুছে ফেলা উচিত। সেবা এবং অবস্থান মহান, ঠিক। তারা মধুবনের মানুষকে ভুলেও মধুবনকে বলিদানের সুযোগ দেয় না। আচ্ছা, বরদান, মস্তক দ্বারা সন্তুষ্ট তার চমকের ঝলক দেখানো সাক্ষাৎকার মূর্ত ভব। এর বিস্তার, যারা সর্বদা সন্তুষ্ট থাকে, তাদের মাথা থেকে সর্বদা সন্তুষ্টতার ঝলক জ্বলে, কোনো দুঃখী আত্মা তাদের দেখলে সেও খুশি হয়, তার দুঃখ দূর হয়। যাদের কাছে সুখ ও সন্তুষ্টতার ভাণ্ডার আছে তাদের প্রতি সবাই আপনা থেকেই আকৃষ্ট হয়। তার সুখী মুখ চৈতন্য বোধ হয়ে ওঠে, যা অনেক আত্মার স্রষ্টার প্রতিনিধিত্ব করে। সুতরাং এমন তৃপ্ত রত্ন হয়ে উঠো যে নিজে সন্তুষ্ট থাকো এবং সবাইকে সন্তুষ্ট করো, যাতে বহু লোক দর্শন পায়। স্লোগান, যে কষ্ট দেয় তার কাজ কষ্ট দেওয়া আর তোমার কাজ নিজেকে রক্ষা করা। ওম শান্তি।